আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বেশ অনেক দিন পর আমি আমার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ডেইলি লাইফ বা ডেইলি রুটিনে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে। এখন মেবি 6:45টার মতো বাজে। মাহানুরের স্কুলের কারণে আমার এই টাইমে ওঠা, কারণ ওর স্কুল আগে ছিল 8:30টায়, তবে তাপ প্রবাহের পর ওর স্কুলের টাইমিং একটু পরিবর্তন এসেছে, এখন 7:30টা থেকে স্কুল। তো আমাকে মিনিমাম 6:45 বাজে ঘুম থেকে উঠতেই হয়। তারপরও দেখা যায় যে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে একদম আমি ঘড়ির কাটায় কাটায় স্কুলে পৌঁছাই। স্কুলটা কাছে হওয়াতে তাও একটু রক্ষা। এদিকে আবার স্কুল খোলা থাকলে টিফিন কি দিব, এটা আমার আরেকটা বড় টেনশন, কারণ আমার মেয়ে আবার খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে। তো আজকের টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি, এই জন্য আলুটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম। আর এখন ডুবো তেলে না ভেজে অল্প তেলে আমি অল্প আছে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতে করতে পৌঁছে গেলাম স্কুলে। তো স্কুলের এখানে হচ্ছে সিস্টাররা দাঁড়িয়ে থাকে স্টুডেন্টদেরকে রিসিভ করার জন্য। তো মাহানুরকে সিস্টারের হাতে বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম হাঁটতে। এটা আমার ডেলি লাইফের আরেকটা নতুন সংযোজন। আমি কিছুদিন হয়েছে এরকম সকালবেলা হাঁটি। শুরুর দিকে আমি হাঁটতে পার্কে চলে যেতাম, তবে এখানে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, তাই আমি এখন স্কুলের বেসমেন্টে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। কারণ রমজান ঈদ সব কিছু মিলে আমি বেশ কিছু ওয়েট গেইন করেছি। এরপর আমার হাঁটা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই মাহানুরের ছুটির সময় হয়ে যায়। তারপর ওকে নিয়ে আমি হচ্ছে স্কুলের পাশে একটা দোকান থেকে টুকটাক কিছু বাজার করলাম। এরপর চলে আসলাম বাসায়। আমাদের বাসায় আসতে আসতে 9:45টার মতো বেজে গিয়েছে। তো বাসায় এসে আমাকে বেশ তাড়াহুড়া করে নাস্তা রেডি করতে হয় প্রতিদিন। যদিও খালাকে দিয়ে আগেই সবজি কাটিয়ে রাখি, রুটি বানিয়ে রাখি, আমি স্কুল থেকে এসে জাস্ট এগুলো রেডি করি। তারপর আমার বেশ তাড়াহুড়া হয়ে যায়, কারণ আমার শাশুড়ি যখন বাসায় থাকে এই ভাজি রেডি করার কাজটা উনিই করে ফেলে। তো রাইট নাও উনি বাসায় নেই, যার কারণে আমার এগুলো ম্যানেজ করতে একটু হিমশিম খেতে হচ্ছে। তো আজকে আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় আছে, তো সে আবার ডিমান্ড করছে আলু ভাজি। তো তার জন্য আমরা আলাদা করে আলু ভাজিও করতে হয়েছে। আগের দিনের কিছু মুগ ডাল ছিল, সেটাও গরম করে নিলাম। এরপর আমার হাজব্যান্ডের জন্য আবার সেমাইও রান্না করলাম। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। তো নাস্তার টেবিলে বসে প্রতিদিন আমার আর আমার শ্বশুরের ডিসকাশন হয় যে আজকে কি রান্না করব, উনি কী খেতে চায়। তো ওনার সাথে পরামর্শ করেই প্রতিদিনকার মেনু ডিসাইড করি আমি। তো এরপর শুরু হয়ে গেল আমার ঘরের যাবতীয় কাজকর্ম। আজকে যা যা কিনলাম সেগুলো আমি বের করে গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটা চিজ কিনেছি, কিছু ড্রাই ফ্রুটস কিনেছি মেয়েদের জন্য, আর একটা ব্রেড ক্রাম কিনেছি। এছাড়া গতকালকেরও কিছু বাজার ছিল যেগুলো আমার গোছানো হয়নি, তো সেগুলোও আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমাদের ফ্রিজে কিছু কালোজাম ছিল, একজন পরিচিত গিফট করেছে, তার গাছের কালোজাম। তো আমি এখন সেগুলো বের করে ধুয়ে নিলাম, এগুলো ভর্তা বানাবো খাওয়ার জন্য। তো এই বছর এটাই বলতে গেলে আমাদের প্রথম কালোজাম খাওয়া। আর কালোজাম কিন্তু বছরে 2-1বারই খাওয়া হয়, খুব একটা খাওয়া হয় না। আমি, আমার শ্বশুর শাশুড়ি আমরাই খাই, আর বাচ্চারাও খুব একটা খায় না। তো আমি জামগুলোকে একটা বক্সের মধ্যে নিয়ে জাস্ট লবণ আর হলুদ দিয়েছি, আর এভাবে ঢাকনা লাগিয়ে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভর্তা বানাচ্ছি। তো আমার শাশুড়িদেরকে দেখি যে ওনারা হচ্ছে হাত দিয়ে কুচলে এটাকে ভর্তা বানায়। তবে আমার কাছে এই পদ্ধতিটাই হচ্ছে বেশি সহজ মনে হয়, কারণ এভাবে হাত লাগাতে হয় না, আর মনে হয় যে জামটা এরকম করলে ভালোভাবে ভর্তা হয়। এরপর আমি আর আমার শ্বশুর মিলে জাম ভর্তাটা খেলাম। তো জাম যে খুব পছন্দ করি তা না, তবে আমি চেষ্টা করি যে কোনো সিজনাল ফ্রুট সিজন আসলে অল্প স্বল্প হলেও ট্রাই করার। এরপর আমি চলে আসলাম আজকে দুপুরের রান্না বান্নায়। আজকে আমার সকাল থেকে প্ল্যান ছিল যে খিচুড়ি রান্না করব, তবে দুপুর হতে হতে এত বেশি গরম লাগছে, দেখলাম যে খিচুড়ি রান্না করলে ভালো লাগা চাইতে খারাপ লাগবে বেশি। তো এই কারণে আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। আমি এখন করব চাল কুমড়ার বড়া। চাল কুমড়ার বড়া আমি জানি না আপনারা সবাই খান কিনা, হয়তো অনেকেই খান, হয়তো অনেকেই খান না। তো যারা খান না তাদের জন্য বলছি, এটা হচ্ছে চাল কুমড়াটাকে একটু মোটা মোটা করে স্লাইস করে নিতে হয়, তারপর এটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হয়। তারপর এখন আমি একটা ব্যাটার তৈরি করব, যেটা চালের গুঁড়া দিয়ে বানাবো। তো এটা মেইনলি হচ্ছে চালের গুঁড়া দিয়েই করা হয়, তবে আমি মাঝে মধ্যে এখানে বেসনটাও দেই, আমার কাছে ভালো লাগে। তো আজকে আমি শুধু চালের গুঁড়া দিয়ে করছি। চালের গুঁড়ার মধ্যে হচ্ছে আমি আমার পছন্দ মতো হলুদ, মরিচ, লবণ আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপর একটু পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। আর এটা অনেকটা বেগুনি বানানোর জন্য আমরা যে বেসনের ব্যাটার রেডি করি অনেকটা সেরকমই, তবে এখানে মেইন উপাদান হচ্ছে চালের গুঁড়া।
বড়া। তো এই চাল কুমড়ার বড়াটা কিন্তু আমি আগে খেতাম না, বিয়ের পরে হচ্ছে শাশুড়ির কাছে শিখেছি। আমি জানতামও না যে এটা এইভাবে খাওয়া যায়, তবে এই বাসায় দেখলাম যে এটা সবাই অনেক পছন্দ করে খায়। তো এদিকে আমি কিছু মাছ মাখিয়ে রেখেছি, এগুলোকে আমি আজকে ভাজি করব। এর সাথে খাওয়ার জন্য আমি রান্না করেছি পাতলা মসুর ডাল। তো এই হচ্ছে আমার আজকে গরমের জন্য সিম্পল রান্না বান্না। আর এছাড়া গতকালকের কিছু তরকারি ছিল, সেগুলো আমি গরম করে নিয়েছি। এরপর আমরা সবাই হচ্ছে গোসল নামাজ সব কমপ্লিট করে আসলাম। এখন আমি হচ্ছে এক চুলায় মাছ ভাজবো আর এক চুলায় চাল কুমড়ার বড়াটা রেডি করব, কারণ এই চাল কুমড়ার বড়াটা একদম গরম গরম চুলা থেকে নামিয়েই খেয়ে নিতে হয়, তা না হলে এটার মচমচে ভাবটাও থাকে না আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো আমি এই জন্য হচ্ছে গরম গরম সার্ভ করব বলেই এটা রেখে দিয়েছিলাম। মাছ ভাজির সাথে খাওয়ার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ মরিচও ভেজে নিলাম। এদিকে আমার চাল কুমড়ার বড়াগুলো সব ভাজা শেষ। এটা যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো হয়, সো গরম গরম থাকতে এটা খুব ক্রিস্পি থাকে, খেতে অনেক মজা লাগে। তবে যেহেতু এটা একটা পানি জাতীয় সবজি, একটু ঠান্ডা হলেই এটার ক্রিস্পিনেসটা চলে যায়, তখন আর খেতে খুব একটা ভালো লাগে না। এই জন্য এটা হচ্ছে চুলা থেকে নামিয়েই খেয়ে নিতে হয়। তো পার্সোনালি আমার এটা খুব একটা পছন্দ না, এর কারণ হচ্ছে এটা অনেক বেশি তেল টানে। যদিও এটা খেতে বেশ ভালোই লাগে, যারা একদমই সবজি খায় না তাদের জন্য হচ্ছে এটা একটা ভালো রেসিপি, তারা এভাবে খেলে হয়তো মজা পাবে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে মেয়ের স্কুলের টিফিনকে দিব, এটা নিয়ে আমি মোটামুটি ভালোই প্যারা খাই। তো এই কারণে ওর স্কুলের টিফিনের উদ্দেশ্যে আমি এখন কিছু চিকেন নাগেটস বানিয়ে রাখবো, আর কারণ চিকেন নাগেটসটা ওর খুব পছন্দ। তো এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কাপের মতো, 1 কাপের বেশিও হতে পারে। আর তার সাথে লাগবে হচ্ছে পাউরুটি। তো আমি একটা ব্লেন্ডারে 5 পিস পাউরুটিকে এভাবে গুঁড়া করে নিয়েছি। পাউরুটি আর চিকেন যদি একসাথে দেই তখন দেখা যায় যে পাউরুটিটা ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। তো আমি আগেও কয়েকবার নাগেটস বানিয়েছিলাম, সেখান থেকে আমার ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। তো পাউরুটিটা গুঁড়া করে নেওয়ার পর আমি এখন এখানে চিকেনটা দিয়ে নিলাম, আর এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এগুলো আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, চিলি ফ্লেক্সটা মোটামুটি আমি হাফ চা চামচের মতো দিয়েছি। আর তার সাথে এখন আমি অল্প খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটাটাও দিচ্ছি। আদা রসুন বাটা না দিলেও সমস্যা নেই, তবে আমার কাছে দিলে ভালোই লাগে। আর তার সাথে আমি এখানে বেশ কিছু চিজ গ্রেট করে দিয়েছি। চিজ হবে এখানে 1/4 কাপের মতো। আমি কিন্তু শুরুতেই অল্প একটু লবণ আর একটু সয়া সস দিয়ে নিয়েছিলাম, আর যেহেতু চিজটাও সল্টেড, এই কারণে লবণটা খুবই সামান্য দিয়েছি, আর সয়া সসও যেহেতু লবণ থাকে। তো এই সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এরকম একটা স্কোয়ার শেপের ট্রের মধ্যে এটা ঢেলে নিয়েছি। ট্রে ছাড়াও এটা যে কোনো ছড়ানো প্লেট বা ডিশের মধ্যেও নেওয়া যাবে। তারপর আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এই চিকেনটাকে ভালোভাবে একটু মেখে নিলাম। মেখে এটাকে আমি হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। আমি চেষ্টা করছি হাত দিয়ে এই চিকেনের মিশ্রণটাকে একটু সমান করে স্কোয়ার শেপ দেওয়ার, মানে হচ্ছে আমরা হালুয়া বানানোর সময়, হালুয়া সেট করার সময় যেভাবে করি অনেকটা সেভাবে। আর তারপরে এই শেপটা দেওয়া হয়ে গেলে আমি চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো শেপে এটাকে কেটে নেব। এদিকে আমি নাগেটস বানাচ্ছে দেখে আমার মেয়ে এত বেশি খুশি, ও পুরোটা সময় আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমি কিভাবে কি করছি, কোনটার পর কি করছি, মানে পুরোটা সময়ও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এরপর আমি এই চিকেনের মিশ্রণটাকে চাকু দিয়ে হচ্ছে নাগেটসের শেপে কেটে নিয়েছি। আর আমি দোকানের চাইতে বা প্যাকেটের যে নাগেটস পাওয়া যায় সেটার চাইতে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর এটাকে উঠিয়ে নিয়েছি, আর উঠিয়ে নেওয়ার সময় একটু এলোমেলো হয়ে যায় শেপটা। তারপর আমি আবার হাত দিয়ে চেপে চেপে এটাকে ঠিক করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের এটা কোটিং করতে হবে। নাগেটসটা কোট করার জন্য আমি সব কিছু রেডি করছি। ব্রেড ক্রাম লাগবে, ডিম লাগবে, অল্প একটু ময়দা লাগবে। তো এগুলো রেডি করতে করতে আমি একটা টিপস দিয়ে নেই, সেটা হচ্ছে নাগেটস বানানোর সময় চেষ্টা করবেন চিকেনের তুলনায় পাউরুটিটা একটু বেশি দিতে। যদি চিকেনটা বেশি হয়ে যায়, আমি দেখেছি ভাজার পরে নাগেটসগুলো কেমন যেন একটু চুপসে যায় বা একটু চ্যাপটা হয়ে যায়। তবে যদি পাউরুটির পরিমাণটা একটু ভালো পরিমাণে হয়, যেমন আমি আজকে 5 পিস ইউজ করেছি, এরকম 5-6 পিস মিনিমাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে ভাজার পরে নাগেটসগুলো একটু ফুলে উঠবে, ভিতরটা একটু জুসি থাকবে, একটু ফ্লাপি থাকবে। যেমনটা দোকানের নাগেটস বা প্যাকেটে আমরা যেগুলো ফ্রোজেন কিনি সেই নাগেটসগুলো যেমন থাকে অনেকটা সেরকমই হবে। আজকের আগে আমার মেয়ের জন্য বেশ কয়েকবার নাগেটস বানানো হয়েছে। তো যেহেতু বেশ কয়েকবার বানিয়েছি, সেখান থেকে আমি নিজে নিজে এই জিনিসটা উপলব্ধি করেছি বা শিখেছি। তো আজকে আপনাদের সাথে ওইটা টিপস আকারে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও এটা কাজে লাগবে।
এদিকে আমরা মা মেয়ে মিলে সবগুলো নাগেটসকে কোট করে নিচ্ছি। প্রথমে নাগেটসগুলোকে ময়দায় গড়াচ্ছি, তারপর ডিমের মিশ্রণে দিচ্ছি, আর তারপর ব্রেড ক্রামে দিচ্ছি ফাইনালভাবে কোট করার জন্য। তো আপনারা দেখতেই পেয়েছেন আমার সাহায্যকারী আমাকে খুব মন দিয়ে সাহায্য করেছে, তো যার কারণে অনেক তাড়াতাড়ি আমি এই কোটিংয়ের কাজটা শেষ করতে পেরেছি। আমার সবগুলো নাগেটস একদম রেডি। তো 1 কাপ বা তার চাইতে অল্প একটু বেশি চিকেন দিয়ে এখানে প্রায় 24-25টার মতো নাগেটস হয়েছে। তাও আমি একটু বড় বড় সাইজ করেছি, যদি দোকানের মতো ছোট সাইজ করতাম তাহলে হয়তো আর একটু বেশি হতো। তো এখন আমরা টেস্ট করার জন্য অল্প কয়েকটা ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিব, যেটা আমি মাঝে মাঝে টিফিনে দিব মাহানুরকে। আর এখন আমরা খাওয়ার জন্য বা টেস্ট করার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি বাচ্চাদেরকে ডিনারে দেওয়ার জন্য চিকেন স্যুপ রান্না করেছিলাম। তো আজকের নাগেটসটা ওদেরকে আমি স্যুপ দিয়ে সার্ভ করব। এদিকে নাগেটসগুলো সব ভাজা শেষ। আমি আসলে ভাজার আগে নাগেটসগুলোকে একটু নর্মাল ফ্রিজে সেট হতে দিলে আর একটু ভালো হতো, ভালো দেখাতো। তো যাই হোক, টেস্টটাই হচ্ছে আসল। আর নাগেটসটা খাওয়ার পরে সবাই অনেক পছন্দ করেছে, বিশেষ করে আমার মেয়েরা খুবই পছন্দ করেছে। আর আমার হাজব্যান্ড, শ্বশুর দুজনই বলেছে যে এটা খেতে রেস্টুরেন্টের মতো হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।